আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বাচ্চা কাচ্চা, হ্যাঁ বাচ্চা কাচ্চা কেমন আছো সবাই? দেখি কমেন্ট করো তো দ্রুত। সবাই একটু দ্রুত অ্যাড করো, সবাই দ্রুত। কেমন আছো বলো, ভালো আছো কিনা? দেখি একটু ক্লাসটা শেয়ার করে দাও তো, দ্রুত দ্রুত ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও। দেখি আমার কথা শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাও তো। আচ্ছা, তনুকা ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি শোনা ভাই আমার। তুমি কেমন আছো? প্রতিদিনের আমাদের যে ক্লাস, টার্গেট ক্লাস, সেই ক্লাসগুলো কিন্তু আমরা জয়েন করে ফেললাম। ওকে, দেখি কারা কারা যুক্ত হয়েছে আমাদের সাথে। আদিলা বিনতে আশরাফ যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আদিলা বিনতে আশরাফ সহ দেখি শেখ অরূপা যুক্ত হয়েছে, লিমা আক্তারকে মেনশন দিয়েছো, রাখি বানিক যুক্ত হয়ে গেছো। তারপরে হচ্ছে রাফসান আছো, স্নিগ্ধা সিনহা যুক্ত হয়েছে আমাদের সাথে। স্নিগ্ধা কেমন আছো জানিও আমাকে। তৃষা আছো আমাদের সাথে, সুচি যুক্ত হয়েছো। এই ঝটপট ক্লাস শেয়ার করতে ভাই, ঝটপট শেয়ার কর, ঝটপট ঝটপট ক্লাস ঝটপট শেয়ার কর। ওকে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমরা খুব বেশি দেরি করব না, আমরা খুব বেশি দেরি করব না, এখনই শুরু করব। আর মনে রাখো, আজকে রাত 11টায় কিন্তু আমাদের বাংলার বাহুবলী খ্যাত রাশেদ স্যারের ক্লাস আছে। বাংলার কেজিএফ রাশেদ স্যার, বাংলার কেজিএফ রাশেদ স্যারের ক্লাস আছে কয়টায়? জাস্ট রাত 11টায়। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আমরা তাহলে শুরু করি নাকি? ওকে স্যার, শুরু করি আমরা। জিকে ক্লাস এখন চলবে। এর পরে তোমরা জিকে ক্লাসের পরে ক্লাসটা রিভিশন দিবা, কোর্স গুলো পড়বা, বিষয়গুলো পড়বা। রাত 11টায় তোমাদের সাথে দেখা হচ্ছে বাংলা ক্লাসে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা গতদিন ইতিহাসের 100 প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা বাকি প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। দেখো, আজকে ইতিহাস গুচ্ছের ইতিহাসের পুরো পার্টটা ক্লিয়ার করবো 101 থেকে। আজকে 101 থেকে শুরু করি। তৈমুর লং, খেয়াল করো, তৈমুর লং ভারতবর্ষে আক্রমণ করছে। তাহলে তৈমুর লং ভারত আক্রমণ করেন, তৈমুর লং ভারত আক্রমণ করেন কখন? তৈমুর লং এর যে বিশাল বাহিনী ছিল, সেই বিশাল বাহিনী দিয়ে সে ভারতবর্ষে কখন আক্রমণ করেছিল? ওকে, 1698 সাল, 1598, 1398, 1298। তার মানে আমাকে বুঝতে হবে সবগুলো 98 আছে। তাহলে 1398 সালে এই তৈমুর লং সে কি করেছে? ভারতবর্ষে আক্রমণ করেছিল 1398 সালে। 102 নম্বর প্রশ্ন, কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? মুসলিম শাসন স্থায়ীভাবে বলেছে, মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন কে? কোন শাসক? দেখো, মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করছে। গজনীর সুলতান মাহমুদ ভারতবর্ষে খালি আক্রমণ করলো, লুটপাট করলো, ধন সম্পদ লুটপাট করেছে। আর এদিকে মোহাম্মদ ঘুরি 1192 সালে তরাইনের যুদ্ধ জয়লাভ করলো, উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো। মুসলিম শাসন কি প্রতিষ্ঠা করলো। আর কুতুবউদ্দিন আইবেক, কুতুবউদ্দিন আইবেক দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করলো এবং স্থায়ীভাবে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করলো কে? কুতুবউদ্দিন আইবেক। তার অ্যান্সার হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। 102। 103, দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন কাসিম তো মুসলিম শাসনের সূচনা করলো। ইলতুৎমিশ হচ্ছেন কুতুবউদ্দিন কি বলা হয় কুতুবউদ্দিন আইবেকের জামাতা, এবং তিনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা। এদিকে কুতুবউদ্দিন আইবেক এই সুলতান ইলতুৎমিশের শ্বশুর ছিলেন, তাই না? তার মেয়েকে বিয়ে করছে সে। এই কুতুবউদ্দিন আইবেক 1206 সালে দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লিতে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন। দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। কি করেছেন? দাস বংশ প্রতিষ্ঠা করেন, দাস বংশ প্রতিষ্ঠা করেন। ওকে, ওকে, তাহলে অ্যান্সার কি হবে? কুতুবউদ্দিন আইবেক। আর যদি বলো প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে অ্যান্সার হতো সুলতান ইলতুৎমিশ। 104, ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে কখন? ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে মুসলিম শাসনের সূচনা ঘটে কখন? বলতো, ভারতীয় উপমহাদেশে স্থায়ীভাবে মুসলিম শাসনের সূচনা ঘটে কখন? 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 স্থায়ীভাবে মুসলিম শাসনের সূচনা ঘটে কখন বলো?
স্থায়ীভাবে মুসলিম শাসনের সূচনা ঘটে কখন? স্থায়ীভাবে মুসলিম শাসনের সূচনা ঘটে কখন? কোন শতকের দিকে? কোন শতকের দিকে? তাহলে স্থায়ীভাবে মুসলিম শাসনের সূচনা ঘটছে কখন? 1206 সালে। তাহলে মানে ত্রয়োদশ শতকের দিকে। কোন শতক? ত্রয়োদশ শতকের দিকে। তাহলে ত্রয়োদশ শতক। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? একটু আগে বললাম দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন সুলতান ইলতুৎমিশ। তিনি 40 জন সৈন্য নিয়ে যে দলটা গঠন করেছিলেন তাকে বলা হতো 40 চক্র বা বন্দেগান ই চেহেলগান, যিনি কিনা এই দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন। গিয়াসউদ্দিন বলবান একজন মহান শাসক ছিলেন। গিয়াসউদ্দিন বলবান ছিলেন একজন মহান শাসক। কি ছিলেন? মহান শাসক ছিলেন এবং তিনি ব্লাড এন্ড আয়রন পলিসি গ্রহণ করেছেন গিয়াসউদ্দিন বলবান। আসেন, সুলতান ই আজম উপাধি কে পেয়েছিলেন? 106। সুলতান ই আজম উপাধি, সুলতান ই আজম উপাধি পেয়েছিলেন কে? বলো, সুলতান ই আজম। এই যে সুলতান ইলতুৎমিশ, তাকে কিন্তু উপাধি দেওয়া হয়েছিল সুলতান ই আজম। ওকে, বন্দেগান ই চেহেলগান প্রতিষ্ঠা করেন কে? বন্দেগান ই চেহেলগান প্রতিষ্ঠা করছেন কে? এ সুলতান ইলতুৎমিশ করেছিলেন। সুলতান ইলতুৎমিশ। 108 নম্বর কোশ্চেনে আসো। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে ছিলেন? তাহলে দেখো, সুলতান ইলতুৎমিশের মাইয়া বা কন্যা, সুলতান ইলতুৎমিশের কন্যা কে ছিল? সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী তিনি। 1236 খ্রিস্টাব্দের দিকে তিনি দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন, প্রথম নারী। তার নাম কি? তার সুলতানা রাজিয়া। তাহলে এই দিল্লির সালতানাতের ইতিহাসে মহিলা একটাই যে কিনা দিল্লির সিংহাসন আরোহণ করেছিল। কে? সুলতানা রাজিয়া। 109। গিয়াসউদ্দিন বলবানের শাসনকাল কোনটা? গিয়াসউদ্দিন বলবানের শাসনকাল, গিয়াসউদ্দিন বলবানের শাসনকাল, তার শাসনকাল 1266 থেকে 1287 পর্যন্ত গিয়াসউদ্দিন বলবান শাসন করেছিলেন। 1266 থেকে 1287 পর্যন্ত গিয়াসউদ্দিন বলবান শাসন করেছিলেন। ওকে, 110 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। কোশ্চেন নাম্বার 110 কি বলছে? রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? একটু আগে বললাম ব্লাড এন্ড আয়রন পলিসি, ব্লাড এন্ড আয়রন নীতি। তাহলে ব্লাড এন্ড আয়রন নীতি শাসন ব্যবস্থা কার ছিল? গিয়াসউদ্দিন বলবানের ছিল। ব্লাড এন্ড আয়রন পলিসি। অটো ভন বিসমার্কের মতো তিনি এই নীতি গ্রহণ করেছিলেন, ব্লাড এন্ড আয়রন পলিসি। ওকে, আচ্ছা, বুলবুল ই হিন্দ বলা হয় কাকে? বুলবুল ই হিন্দ বলা হয় তানসেন, আমির খসরু, আবুল ফজল গালিব। অ্যান্সার করো তো দেখি, বুলবুল ই হিন্দ বলা হয় কাকে? বুলবুল ই হিন্দ, আমির খসরু। এই আমির খসরুকে বলা হয় বুলবুল ই হিন্দ তার সুরেলা কণ্ঠের জন্য, আর তানসেনকে বলা হয় তুতুই ই হিন্দ। তাহলে বুলবুল ই হিন্দ বলা হয় আমির খসরুকে, আর তানসেনকে বলা হয় তুতুই ই হিন্দ। আবুল ফজলের যে রাজসভার গায়ক তানসেন, সে তানসেনকে বলা হয় তুতুই ই হিন্দ, আর আমির খসরুকে বলা হয় বুলবুল ই হিন্দ। 112। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাত্র জয় করেন? কোন মুসলিম সেনাপতি? এই আলাউদ্দিন খলজির যে সেনাপতি ছিল, সেই সেনাপতির নাম ছিল মালিক কাফুর। এই মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণাত্রের রাজা, দেবগিরির রাজা রামচন্দ্রকে পরাজিত করেছিলেন। দক্ষিণাত্রের দেবগিরির রাজা কে ছিলেন? রামচন্দ্র। সেই রামচন্দ্রকে পরাজিত করেছিলেন মালিক কাফুর। তাহলে মুসলিম সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণাত্র জয় করা হয়েছিল। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? এই যে মালিক কাফুর সেনাপতি ছিলেন। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে? মালিক কাফুর। ওকে, 114 নম্বর কোশ্চেনের দিকে আসো। 114। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা, মূল্য এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ দ্রব্য মূল্যের নাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। দ্রব্য মূল্যের নাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। দ্রব্য মূল্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়। দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করে দেওয়া হয় যে শাসকের সময়, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। এবং এই জন্যই বলছে মুদ্রা ও মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, আমরা জানি ফ্রান্সের রাজাদের উপাধি হচ্ছে লুই। ফ্রান্সের রাজাদের উপাধি কি? ফ্রান্সের রাজাদের উপাধি হচ্ছে লুই রাজা। তো এই লুই রাজার মতো করে আমি রাষ্ট্র, এই কথা বলেছিলেন কে? এই কথা বলেছেন কে? আলাউদ্দিন খলজি। তাহলে এই যে আলাউদ্দিন খলজি, ফ্রান্সের শাসক চতুর্দশ লুইয়ের মতো করে বলেছিলেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। ওকে, সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে
তামার মুদ্রার প্রচলন করেন কে? সোনা এবং রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রার প্রচলন করেছিলেন কে? সোনা এবং রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রার প্রচলন করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলকের সময়টাতে সোনা এবং রূপার মুদ্রার পরিবর্তে তামার মুদ্রার প্রচলন করা হয়েছিল। দেখো, আমির কহি হচ্ছে কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য একটা বিভাগ করা হয়, সেটা কে করছে? কোন সুলতান করেছিল? আমির কহি নামক যে বিভাগ, সে বিভাগ করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। কে করেছেন? মোহাম্মদ বিন তুগলক। তাহলে যে শাসকের সময়ে কৃষির একটা নতুন বিভাগ করা হয়েছিল আমির কহি, সেই আমির কহির কে? মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, তৈমুর লং এর পিতার নাম কি? তৈমুর লং এর পিতার নাম কি? তুরঘাই। তৈমুর লং এর পিতার নাম কি? তুরঘাই। ওকে, 119 নাম্বার কোশ্চেন, সুলতানি আমলে বাংলার রাজধানী কোনটা? তাহলে সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁ। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁয়ে ছিল। কোথায়? সোনারগাঁ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ, যার পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম। আর এই পানামনগরটা কোথায় আছে? এই সোনারগাঁয়ে আছে। এই পানামনগরটা হচ্ছে 19 শতকের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান হচ্ছে পানামনগর। আর ঢাকা, জাহাঙ্গীরনগর এগুলো তো পরবর্তীতে 1610 সালে করেছিল। জাহাঙ্গীরনগর করছে কে? ওই যে ইসলাম খান, সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান করেছিলেন। আচ্ছা, আলাউদ্দিন হোসেন শাহ, এই আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ বৃহত্তর বাংলা শাসন করেন কখন? যখন 1498 থেকে 1519 শতকের সময়টাতে, ওই সময়টাতে তিনি সমগ্র বাংলা শাসন করেছিলেন, 1498 থেকে 1519 খ্রিস্টাব্দের দিকে। ওকে, বাংলার কোন স্বাধীন সুলতান জগৎভূষণ এবং নৃপতি তিলক উপাধি লাভ করেছিলেন? জগৎভূষণ এবং নৃপতি তিলক। জগৎভূষণ হিন্দুদের ক্ষেত্রে উপাধিটা দেওয়া হয়, কিন্তু কোন মহান শাসক এটা পাইছে? আলাউদ্দিন হোসেন শাহের সময়টাতে বৈষ্ণব ধর্মের প্রচুর প্রসার ঘটে, এবং এই বৈষ্ণব ধর্মের প্রসার ঘটে এবং অন্যান্য ধর্মেরও ব্যাপক প্রসার ঘটে, তিনি বাধা দেন নাই। পরবর্তীতে এই যে তার উদার মানসিকতা ধর্মের প্রতি, সংস্কৃতির প্রতি, সমাজের প্রতি, এই কারণে পরবর্তীতে তাকে উপাধি দেওয়া হয়েছিল জগৎভূষণ নৃপতি, আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। বাগেরহাটের যে মিঠা পুকুর, সে মিঠা পুকুর খনন করেন কে? সুলতান নুসরত শাহ, তিনি খনন করেছিলেন বাগেরহাটের মিঠা পুকুর। বাগেরহাটের কি? মিঠা পুকুর খনন করেছেন তিনি, বাগেরহাটের মিঠা পুকুর। ওকে, 123 নম্বর পৃষ্ঠা, বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? বাংলা ভাষার এবং সাহিত্যের সমৃদ্ধি ঘটেছিল কার শাসন আমলে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। আলাউদ্দিন হোসেন শাহ, এই জন্যই কিন্তু তাকে বাংলার আকবর বলা হতো, তাই না? বাংলার আকবর বলা হতো আলাউদ্দিন হোসেন শাহকে। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকাল কোনটা ছিল? আমরা যাকে ফখরা নামে ডাকতাম, বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন এই ফখরুদ্দিন মুবারক শাহ, তাই না? ফখরুদ্দিন মুবারক শাহ, সুলতানি শাসন যিনি একজন শাসক, সেই ফখরুদ্দিন মুবারক শাহ 14দশ শতক অর্থাৎ 1338 থেকে 1538 সাল, 1550 পর্যন্ত তিনি কি করেছেন? শাসন করেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে বাঙ্গালা নামে পরিচিত? তা দেখেন, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবারই প্রশ্নে আসছিল যে সমগ্র বাংলার অর্থাৎ বাংলার 6টা জনপদকে একত্র করে বাঙ্গালা নাম দিয়েছিলেন কে? শাহ-ই বাঙ্গাল উপাধি পেয়েছিলেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। মনে আছে শামসুদ্দিন ইলিয়াসের কথা? তাহলে দেখেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার 6টা জনপদকে একত্র করে নাম দিয়েছিলেন বাঙ্গালা। আর এই শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি হচ্ছিল কি? শাহ-ই বাঙ্গাল। শাহ-ই বাঙ্গাল। আমরা এই টপিক আমাদের পেইড ব্যাচে ঝাঁঝরা করে ফেলছি। আমি জানি না আমার পেইড ব্যাচের কোনো শিক্ষার্থী, সেকেন্ড টাইম পেইড ব্যাচের কোনো শিক্ষার্থী বা ফার্স্ট টাইম পেইড ব্যাচের কোনো শিক্ষার্থী এখানে আছো কিনা। যদি থাকো তাহলে তুমি আমাকে একবার বলো এই টপিক তোমার ঝাঁঝরা হয়েছে কিনা, এই টপিক তোমার ঝাঁঝরা হয়েছে কিনা। এই টপিক এতবার, এত দীর্ঘ সময় ধরে পড়িয়েছি, এত চমৎকার করে এই টপিক পড়িয়েছি, আমার নিজেরই মনে হয় যে ওই ক্লাস আমি নিজে বসে বসে দেখি। বলো আমাকে, এগুলা সব মুখস্থ, একদম মুখের ডগায় আছে এগুলো সব। কোশ্চেন আসলেই ধুমধারাকা অ্যান্সার হবে, কোশ্চেন আসলেই অ্যান্সার হবে ধুমধারাকা। ওকে, আসেন 126 নাম্বার কোশ্চেন। ওকে, 126 নম্বর প্রশ্নের দিকে দেখো কি বলছে। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল?
বলো, ইলিয়াস শাহের রাজধানী, ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? লক্ষণীতি, গৌড়, টান্ডা, পান্ডুয়া। তাহলে ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়াতে ছিল। ইলিয়াসের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়া। ইলিয়াসের রাজধানী ছিল পান্ডুয়াতে। আচ্ছা, গিয়াসউদ্দিন আজম শাহ ইলিয়াস শাহী বংশের কততম সুলতান ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ, দেখো বেরুবিতে আসছিল এটা আগে, হ্যাঁ। গিয়াসউদ্দিন আজম শাহ বলছে যে তার শাসকের মধ্যে কততম শাসক, তিনি কততম শাসক ছিলেন? তৃতীয় শাসক ছিলেন। ওকে, গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল? গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল? এই গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী ছিল সোনারগাঁ। কোথায় ছিল ভাই? সোনারগাঁ। কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন কে? এই যে ইরানের কবি, পারস্যের কবি হাফিজ, এই হাফিজ সিরাজি যিনি, এই হাফিজ সিরাজিকে চিঠি লিখতেন কে? হাফিজ সিরাজিকে চিঠি লিখতেন কে? গিয়াসউদ্দিন আজম শাহ। এই হাফিজ সিরাজিকে চিঠি লিখতেন কে? গিয়াসউদ্দিন আজম শাহ। এবং এই গিয়াসউদ্দিন আজম শাহই কিন্তু তাকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু হাফিজ পরবর্তীতে তার আসেনি। পারস্যের কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহকে দেওয়ান লিখে পাঠিয়েছিলেন? দেওয়ান মানে চিঠি। তাহলে পারস্যের কোন কবি? হাফিজ সিরাজি। এই হাফিজ সিরাজি গিয়াসউদ্দিন আজম শাহকে দেওয়ান পাঠাইতো। গিয়াসউদ্দিন আজম শাহ আবার হাফিজ সিরাজকে দেওয়ান পাঠাইতেন বা চিঠি পাঠাইতেন। বাংলার কোন সুলতান, বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন? বলো, বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, জালালউদ্দিন মাহমুদ শাহ। খলিফাতুল্লাহ, বাংলার যে সুলতান খলিফাতুল্লাহ উপাধি পেয়েছিলেন? জালালউদ্দিন মাহমুদ শাহ। তাহলে বাংলার যে সুলতান কে পেয়েছেন? জালালউদ্দিন মাহমুদ শাহ পেয়েছেন, জালালউদ্দিন মাহমুদ শাহ। ওকে, শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের আমলে? শ্রী চৈতন্য, বলছিলাম না বৈষ্ণব ধর্মের প্রসার ঘটে। তাহলে এই বৈষ্ণব ধর্মের প্রসার ঘটেছিল কার শাসন আমলে? একটু আগে বললাম জগৎ ভূষণ নৃপতি তিলক পাইছে কে? আলাউদ্দিন হোসেন শাহ না? তাহলে এই আলাউদ্দিন হোসেন শাহ তার সময়টাতে তিনি একজন মহান শাসক ছিলেন। তার সময়কালকে বলা হতো স্বর্ণযুগ, ইলিয়াস শাহী বংশের স্বর্ণযুগ, হোসেন শাহী বংশের স্বর্ণযুগ। এবং তার সময়টাতে এই শ্রী চৈতন্যের বৈষ্ণব ধর্মের আবির্ভাব ঘটে। আচ্ছা, কোন সুলতানের সময়কালে গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয়েছিল? গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয় কার সময়? ওই যে নুসরত শাহের সময়, নুসরত শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ এবং বাগেরহাটের মিঠাপুকুর, নুসরত শাহ। আচ্ছা, দিল্লির 133 কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে, আমরা বলেছিলাম বাংলা মানে দিল্লিতে যে স্বাধীন সুলতানি শাসন হলো, মানে দিল্লির সালতানাত হলো, এই 1206 সালে দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবেক। এবং 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হলো, যেখানে এই দিল্লি সালতানাতের লোদি বংশের যে শাসক ইব্রাহিম লোদি, সেই ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল জহিরউদ্দিন মোহাম্মদ বাবর 1526 সালে। আর 1526 সালেই এই দিল্লির সালতানাতের পতন ঘটে, দিল্লির সালতানাতের পতন ঘটে। ওকে, 1526 সালে। একজন প্রশ্ন করছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য ক্লাস করা কি ঠিক হবে কি না? ভাই তুমি কইরো না, এটা জগন্নাথের ক্লাস না, এটা গুচ্ছের ক্লাস, তুমি কইরো না। কারণ জগন্নাথের ইতিহাস থেকে প্রশ্ন আসে না ভাইয়া। এই একটা জিনিস আমি স্টুডেন্টদেরকে বুঝাইতে পারি না, যে ভাই তুমি আমার ক্লাসের মধ্যে আইসা কখনো জিজ্ঞেস করবে না, ভাইয়া আমি তো জাহাঙ্গীরনগর পরীক্ষা দিব, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব? ভাইয়া আমি তো বিউপি তে পরীক্ষা দিব, আমি কি বাংলা ভার্সনের পড়বো নাকি ইংলিশ ভার্সনে পড়বো? ভাইয়া আমি তো জগন্নাথে পরীক্ষা দিব, তাহলে আমি কি ডি ইউনিটটা সলভ করব? মানে মনটা চায়, আমার যে মনটা যে কি চায় আমি খালি বুঝাইতে পারি না। আমার ছোট ভাই বোন হয়তো একদম একদম ঠিক বানায় ফেলতাম, একদম ঠিক বানায় ফেলতাম। সাধারণ জ্ঞান সব সেম, যেটা জগন্নাথে সেটা ঢাকাতে আসে, যেটা ঢাকা আসে সেটা চট্টগ্রামে আসে। ওই সংবিধান, সংবিধান জাহাঙ্গীরনগরে আসে, বিউপিতে আসে, সব জায়গায় আসে। প্রাচীন ইতিহাস গুচ্ছতে আসে, জগন্নাথে আসে, হাজিদানের সব জায়গায় আসে। সাফার দাঁত একদম ফালাই দিব কেউ যদি জিজ্ঞেস করিস যে ভাইয়া, ভাইয়া তো ভাইয়া ডাক ছড়াই দিব একদম। এই বোন আমি তোমাকে বলি না, হ্যাঁ তুমি কিন্তু মাইন্ড করো না, হ্যাঁ তোমার নাম কি?
তোমার নাম কি, তোমার কমেন্টটা চলে গেছে, তুমি কিন্তু মাইন্ড করবে না, হ্যাঁ? আমি তোমাকে বলি নাই, সত্যি আমি তোমাকে বলি নাই, তোমার কমেন্টের রিপ্লাই যে দিছে তাকে বলছি আমি এটা, ঠিক আছে? লাগবে বোন, লাগবে, আসো, লাগবে, কমন পাবে, আসো পড়ো। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হলো কবে? 1526 সালে। কত সালে? 1526 সালে, হ্যাঁ। এগুলো জিজ্ঞেস করো না, ঠিক আছে? এগুলো জিজ্ঞেস করো না। একটা মেয়েকে যদি তুমি শাড়ি পরাও তাহলে দেখবে তার চেহারা একটু অন্যরকম হয়ে গেছে। মানে একটা মেয়েকে শাড়ি, তুমি যদি একটা সিল্কের শাড়ি পরাও, একটা কাতান শাড়ি পরাও, একটা জামদানি শাড়ি পরাও, তাহলে দেখবে তাকে একটু অন্যরকম লাগছে। আবার সেই মেয়েটাকে যদি একটা টু পিস জামা পরাও তাহলে দেখবে তার একটু অন্যরকম লাগছে। আবার ওই মেয়েটাকে যদি তুমি দেখো একটু পাকিস্তানি একটা ড্রেস পরতেছে, হ্যাঁ, আগানুরের ড্রেস পরতেছে, হ্যাঁ, তাহলে দেখবা তাকে একটু অন্যরকম লাগছে। ওই মেয়েটাকে যদি বোরকা পরতে দেখো তাহলে দেখবা নিকাব করলে তাকে একটু অন্যরকম লাগতেছে। তাহলে সাধারণ জ্ঞান সেম, জীবন ভিতরের সব মাল মশলা সেম, খালি লেবাসটা পরিবর্তন। খালি লেবাস কি পরিবর্তন? ওই ক্লাসের টাইটেল দিয়ে দিব, ক্লাসের টাইটেলে এখন থেকে দিয়ে দিব জগন্নাথের স্পেশাল ক্লাস, আর ভেতরে এইগুলা কোশ্চেন দেখবে তুমি করতেছো। আসো 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 আসো, এই সময় নষ্ট হয়ে যাচ্ছে। পানিপথের তৃতীয় যুদ্ধ কখন হয়? তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে বল? এবার এটা তোমরা বলো, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? আমি দুইটা বলে দিলাম। তাহলে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়, তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। আচ্ছা, নিম্নের কোন মুঘল সম্রাট প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন? তাহলে মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক হচ্ছে, দক্ষ শাসক হচ্ছে কতজন? দক্ষ শাসক হচ্ছে 6 জন। দক্ষ শাসক কি? 6 জন। সেই দক্ষ শাসকের মধ্যে প্রথম কে? বাবর। তাহলে বাবর, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, তাহলে যে কিনা নিজেই নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন। তাহলে এই যে সম্রাট বাবর, এই বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন 1528 সালে। কত সাল ভাই? 1528 সালে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যাতে তিনি বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। এই বাবরি মসজিদ উগ্রবাদী হিন্দুরা 1992 সালে ধ্বংস করে দিয়েছিল বাবরি মসজিদ। আচ্ছা, বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? ভারতের উত্তর প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। কোন প্রদেশ? উত্তর প্রদেশ। আচ্ছা, কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়? 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়। উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে 6 ডিসেম্বর 1992 সালে। ওকে ওকে, আসো এরপরে আসো। ওকে, এরপরে আসো, দেখো কি বলছে, কি বলছে এইখানে বলতেছে জিএসটি কোর্স ফি 999 টাকা। দেখো এখানে বলছে কি, জিএসটি গুচ্ছ কোর্স ফি 999 টাকা। তুমি ভর্তির জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে অথবা আমাদের অর্ণব স্যার পেজে মেসেজ দিবা, অফারে মেসেজ দিবে। একটু মার্কেটিং করবো এখন, এখন একটু মার্কেটিং করবো, কোর্সের মার্কেটিং। তাহলে আমাদের গুচ্ছ বাংলা, ইংরেজি, জিকে সবকিছু আমরা পড়াবো এই ব্যাচে। কোর্স ফি 1499 টাকা, আমরা অফারে 999 টাকায় ভর্তি নিচ্ছি। তুমি আজকে ভর্তি হতে পারবা। আমাদের অফার আজ রাত 11:59 পর্যন্ত এই অফারটা থাকবে। যারা ভর্তি হও নাই আজকে এখনই লাইভ ক্লাস দেখে ভর্তি হয়ে যাও। আমি আবারও বলি, তোমরা সর্বোচ্চ ডেডিকেটেড টিচারের ক্লাস পাবা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? সময় কিন্তু নাই, সময় কিন্তু খুবই কম, খুবই অল্প সময়। আর এই ব্যাচে ভর্তি হলে জগন্নাথের, হাজী দানেশের, কুমিল্লার ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, বুঝতে পারছো? রেকর্ড থাকবে সকল ক্লাস, এক্সাম হবে, সবকিছু হবে, স্পেশাল পিডিএফ পাবা। এবং আমি যে এই যে 200 প্রশ্ন সলভ করাচ্ছি, এই যে আজকে আরো 100 প্রশ্ন সলভ করাবো, এই সবগুলো প্রশ্নের অ্যান্সার পিডিএফ অনলি দিব যারা ডেডিকেটেড ব্যাচে ভর্তি হবে তাদের। অর্থাৎ এইটাতে এই পিডিএফটা অনলি পাবে কারা জানো? এই পিডিএফটা পাবে যারা আমাদের এই জিএসটি ডেডিকেটেড ব্যাচে ভর্তি হবে, আমাদের যারা সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে ভর্তি ছিল, অলরেডি ভর্তি আছে তারা। এই দুইটা ব্যাচের স্টুডেন্টরা এই ব্যাচটা, এই এক্সাম পিডিএফটা পেয়ে যাবে, এইটা স্পেশাল পিডিএফটা। এর সাথে আরো আমি আরো 100 কোশ্চেন দিব, অ্যাড করে দিব, অর্থাৎ 300 কোশ্চেন তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, 39 নম্বর কোশ্চেন। আকবর দিল্লির সিংহাসনে বসেন তখন তার বয়স কত ছিল? মাত্র 13 বছর বয়সে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে তিনি কি করেছেন? সবচেয়ে দীর্ঘ সময় তিনি শাসন করেছেন, প্রায় 49 বছর।
এই দেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন ছিলেন টোডরমল, রাজস্ব মন্ত্রী টোডরমল। সরকারি কাজে ফার্সি ভাষা। এই ক্লাসের পিডিএফ, হ্যাঁ, অনলি পেড ব্যাচের স্টুডেন্টরা পিডিএফ পাবে। ওকে, ভর্তি হইলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়? তাহলে কোন আমলে গজল এবং সুফি সাহিত্যের সৃষ্টি হয়? গজল এবং সুফি সাহিত্যের সৃষ্টি হয় কোন আমলে, বলো? কোন আমলে গজল এবং সুফি সাহিত্যের সৃষ্টি হয়েছে? অ্যান্সার এটা পারার কথা। মুঘল আমলে গজল এবং সুফি সাহিত্যের সৃষ্টি হয়েছে মুঘল আমলে। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো, বাদশাহ আলমগীর, সবচেয়ে ধর্মভীরু মানুষ ছিলেন। জিন্দা পীর বলা হতো যাকে। শায়েস্তা খানের মামা যে আওরঙ্গজেব, সে আওরঙ্গজেব কি ছিলেন? একজন ধর্মভীরু মানুষ ছিলেন, তাকে বাদশাহ আলমগীর বলা হতো। কি বলা হতো? বাদশাহ আলমগীর। এবং তিনি তার পৃষ্ঠপোষকতায় তিনি যে গ্রন্থ সংকলন করেছিলেন তার নাম ছিল ফতোয়া-ই-আলমগীরি। ফতোয়া-ই-আলমগীরি। তাহলে যে মুঘল সম্রাট ফতোয়া-ই-আলমগীরি রচনা করেছিলেন তার নাম হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। ওকে, পারস্যের নাদির শাহ, এই পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে এবং ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন? 1739 সালে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন 1739 সালে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? মুঘল সম্রাট বাহাদুর শাহ, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ, তাকে নির্বাসন দেওয়া হয়েছিল কোথায়? ইয়াঙ্গুন বা রেঙ্গুনে। কোথায়? ইয়াঙ্গুন বা রেঙ্গুনে। সে ইয়াঙ্গুন বা রেঙ্গুনে, মিয়ানমারে তার সমাধিটা সেখানেই রয়েছে। ওকে, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? পতন, পতন মানে হচ্ছে সূচনা, পতন মানে হলো সূচনা, আর পতন মানে শেষ। তাহলে যে মুঘল মানে যুদ্ধের মাধ্যমে, তাহলে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে 1526 সালে মুঘল সাম্রাজ্যের পতন বা সূচনা ঘটে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। আচ্ছা, এবার আসুন, ভারতের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়? ভারতের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়? বলো, কোন যুদ্ধে কামানের ব্যবহার করা হয়েছিল? দেখি পারো কিনা। কামানের ব্যবহার করা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে, প্রথম কামানের ব্যবহার করা হয় পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। ভারতের যমুনা নদীর তীরে হরিয়ানা প্রদেশে। কোন প্রদেশে? হরিয়ানা প্রদেশে, যেটা গ্রামটার নাম ছিল পানিপথ। এটা একটা পানিপথ নামক গ্রাম। কি গ্রাম? পানিপথ নামক গ্রাম। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয়? তাহলে দেখো, বাবর এবং ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ। তারপরে হচ্ছে হুমায়ুন এবং শের শাহ, না, হুমায়ুন এবং শের শাহের মধ্যে পানিপথের যুদ্ধ নয়। আকবর এবং দাউদ খাঁ, তাও না। তাহলে দেখো, আকবর এবং হিমু, অর্থাৎ এই আকবরের অভিভাবক ছিলেন তখন বৈরম খাঁ। আমরা মুঘল শাসনে যারা আমার বেসিক ক্লাস পড়েছো তারা হয়তো জানো, আমি পড়িয়েছিলাম যে আকবরের অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন বৈরাম খাঁ, যাকে তিনি খানি বাবা বা লর্ড বলে তিনি ডাকতেন। এই বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে হয়েছিল। যেহেতু বৈরাম খাঁ নাই, তাহলে আকবর এবং হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। ওকে, মারাঠা শাসকদের উপাধি কি ছিল? মারাঠা শাসকদের উপাধি ছিল পেশওয়া। এটা রিপিট কোশ্চেন, অনেকবার আসছে এটা পরীক্ষায়। মারাঠাদের উপাধি হচ্ছে পেশওয়া। মুঘল শাসনের কোন ক্রমটি ঠিক, অর্থাৎ বাবা ছেলের সম্পর্ক ঠিক আছে? তাহলে বাবার হইল আবার জ্বর, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তাই সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, তাহলে বাবর হুমায়ুন, তারপর হচ্ছে আকবর, তাহলে বাবর হুমায়ুন আকবর। তাহলে এই যে এটা এটা ঠিক আছে, অ্যান্সার 3, বাবর হুমায়ুন আকবর, তার ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীর। ওকে, অ্যান্সার কি? বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে শাহজাহান, এরপরে হচ্ছে আওরঙ্গজেব। তাহলে এইটা ঠিক আছে ক্রম। বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর। ওকে, আসো, সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের কততম শাসক? শাহজাহান, তাহলে শাহজাহান কত? পঞ্চম না? এই জাহাঙ্গীরের ছেলে কে ছিলেন? শাহজাহান ছিলেন পঞ্চম শাসক। ওকে, শাহজাহান। আসো, 153 নম্বর কোশ্চেন, 153। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? ভাই, পিতামহ কি বলতো? আকবরের পিতামহ কে ছিলেন?
আকবরের পিতামহ কে ছিলেন? অ্যান্সার করো, পিতামহ কে ছিলেন? তাহলে আকবরের পিতামহ কে ছিলেন? বাবর। পিতামহ, পিতা বলে নাই, পিতামহ বলেছে। ভাই আপনি কাল থেকে কোন বই থেকে জিকে পড়াবেন? ভাই আমার বই একটাই, মিহির জিকে। মেহেদী হাসান রিফাত বলছে ভাই আপনি কাল থেকে কোন জিকে বই পড়াবেন? ভাই আমাদের বই একটাই, মিহির জিকে। মিহির জিকে সুন্দর করে পড়বা। ওকে, তাহলে দাদা কে ছিলেন? দাদা ছিলেন বাবর। বাবর শব্দের অর্থ কি? এটা দ্বিধান্বিত প্রশ্ন, মতভেদ আছে। বাবর শব্দ কিছু অংশে আছে বাঘ, কিছু অংশে আছে সিংহ, তুমি যে কোনো একটা দাগাইলেই হবে। বাবর তুর্কি শব্দ, মতান্তরে ফার্সি শব্দ, কেউ বলে বাঘ, কেউ বলে সিংহ। আচ্ছা, সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম কি ছিল? সম্রাট বাবরের জন্মস্থান কোথায়? সম্রাট পিতৃরাজ্য, বাবরের জন্ম কোথায়? জন্মস্থান চেয়েছে। সম্রাট বাবরের পিতৃরাজ্য কোথায় ছিল? তিনি আফগানিস্তানের ফারগনায় জন্মগ্রহণ করেছিলেন। আফগানিস্তানের কোথায়? আফগানিস্তানের ফারগনায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে পিতৃরাজ্য কোথায়? ফারগনা। যে মুঘল সম্রাট নিজেই নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন, যার নাম দিয়েছিলেন তুজুক ই বাবর, যেটা কি ভাষায় লেখা? তুর্কি ভাষায় লেখা। তাহলে প্রথম তিনি গ্রন্থ লিখেছিলেন তুজুক ই বাবর বা বাবর নামা, তুর্কি ভাষায়। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান যে শাসক, গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান, বাবরের ছিল হচ্ছে হুমায়ুন। 1526 থেকে 1530 পর্যন্ত ক্ষমতায় ছিল বাবর। তারপরে 1530 থেকে 1540 সাল পর্যন্ত ক্ষমতায় আসলো হুমায়ুন। 1555 থেকে 1556 আবার হুমায়ুন ক্ষমতায় ছিল। 1556 সালে এই হুমায়ুন তার যে দিল্লির যে দিন পানাহার দুর্গ, যেটা গ্রন্থাগার আছে, সে দিন পানাহার দুর্গের সিঁড়ি থেকে পড়ে তিনি মারা গিয়েছিলেন 1556 সালে, যেটা দিল্লিতে আছে, দিন পানাহার দুর্গ। ওকে, 158, কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বিস্তার ঘটে? তাহলে সম্রাট আকবর, তিনি সবচেয়ে কম বছর বয়সে সিংহাসনে বসছেন এবং তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে ছিলেন এবং তার সময়ে সবচেয়ে বেশি রাজ্যের বিস্তার ঘটেছিল এই সম্রাট আকবরের সময়ে। সম্রাট আকবর তিনি অনেকগুলো কাজ করেছিলেন। সম্রাট আকবর তিনি বাংলা সনের প্রবর্তন করেন, নববর্ষ চালু করেছিলেন, দিন কি বলে এটাকে, দিন ই ইলাহি ধর্ম, নতুন ধর্ম প্রচার করেছিলেন, যে ধর্মের অনুসারী ছিলেন 18 জন মানুষের মতো। তাহলে দেখেন, দিন ই ইলাহি, সকল ধর্মের সার সংক্ষেপ, সেটা কে রচনা করলো? এই আকবর। এর অনুসারী কতজন ছিল? অনুসারী ছিলেন 18 জন। কতজন ছিলেন? 18 জন ছিলেন অনুসারী। সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্ব স্বাক্ষর রাখেন কে? ভূমির ব্যবস্থাপনার খেয়াল করেন, সম্রাট আকবরের সভায় গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি ছিলেন, যেমন টোডরমল তার রাজস্ব মন্ত্রী ছিলেন। টোডরমল রাজস্ব মন্ত্রী, অর্থাৎ ভূমি ব্যবস্থাপনার সকল কিছু তিনি দেখতেন এই টোডরমল, যিনি কিনা এদেশের সরকারি কাজে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা চালু করলেন। আচ্ছা, টোডরমল। তানসেন ছিলেন তার রাজসভার গায়ক, এই আকবরের রাজসভার গায়ক। তারপরে আবুল ফজল ছিলেন তার রাজসভার সভাকবি, আবুল ফজল। আর বীরবল ছিলেন কৌতুককার। তাহলে ভূমি ব্যবস্থাপনা বা রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন টোডরমল। জিজিয়া কর, জিজিয়া কর কি? অমুসলমানদের উপর ধার্যকৃত একটা সামরিক কর হচ্ছে জিজিয়া কর। অমুসলমানদের উপর ধার্যকৃত সামরিক কর আকবরের সময় ছিল। তানসেন কোন সম্রাটের সভা গায়ক ছিলেন? তানসেন সম্রাট আকবরের সভা গায়ক ছিলেন। সম্রাট আকবরের সমাধি কোথায় আছে? আকবরের সমাধি কোথায় আছে? অ্যান্সার করো, তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন এবং তার সমাধিটা কোথায় আছে? তাহলে শ্রীকান্দা। কোথায়? শ্রীকান্দা বা শ্রীকান্দা, সে শ্রীকান্দা বা শ্রীকান্দাতে তার সমাধি আছে। ওকে, নূরজাহান, জগতের আলো নূরজাহান। তাহলে এই নূরজাহানের প্রকৃত নাম কি? মেহেরুন নেসা। মেহেরুন নেসা, নূরজাহানের প্রকৃত নাম কি? মেহেরুন নেসা। সম্রাট জাহাঙ্গীর, আচ্ছা নূরজাহান কার স্ত্রী ছিল বলতো? কার স্ত্রী ছিলেন নূরজাহান? জগতের আলো ছিলেন কে? জগতের আলো ছিলেন কে? কার স্ত্রী ছিলেন নূরজাহান বলো?
কি অবস্থা বলেন? আচ্ছা, বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা বলো, কি অবস্থা? ভালো আছি আমরা সবাই, সবাই কি ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি? এই যে আপনাদের জন্য এত পরিশ্রম করি, কিন্তু আপনারা তো রেগুলার ক্লাস করেন না, পেইড ব্যাচে ভর্তি হন না, ভর্তি হয়ে যান। যারা পেইড ব্যাচে এখনো আসেন নাই, ভর্তি হয়ে যান। উপায় কিন্তু নাই ভাই, উপায় নাই। ওকে, জাহাঙ্গীরের সমাধি কোথায় আছে? দিল্লিতে, আগ্রায়, লাহোরে, পাঞ্জাবে। জাহাঙ্গীরের, সম্রাট জাহাঙ্গীরের সমাধি, সম্রাট জাহাঙ্গীর, তাহলে জাহাঙ্গীরের সমাধি কোথায় আছে? লাহোরে সমাধি রয়েছে। জাহাঙ্গীরের সমাধি কোথায়? লাহোরে। লাহোর, লাহোর। আচ্ছা, বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না কে? বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর কে? আওরঙ্গজেব। আওরঙ্গজেবের ভাই হচ্ছে শাহ সুজা, মীর মুরাদ, দারা। তাহলে মুরাদ সুজা হয়ে দারা, মুরাদ সোজা হয়ে দারা, এরা চার ভাই। কিন্তু শেরশাহ তো তার ভাই না, শেরশাহ তো শাহ সুরি, শেরশাহ, শের খান। শাহজাহানের কনিষ্ঠ পুত্র কে? শাহজাহানের কনিষ্ঠ পুত্র কে? দারা, মুরাদ, সুজা, আওরঙ্গজেব। মানে সবচেয়ে ছোট ছেলে কে? কনিষ্ঠ পুত্র কে? মুরাদ। কে? মুরাদ, কনিষ্ঠ পুত্র মুরাদ। আসেন, শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? ভাই বেসিক তথ্য জানতে হবে এই প্রশ্নে অ্যান্সার করলে। এই আওরঙ্গজেব এবং দারার মধ্যে যে ভাতৃযুদ্ধ হয়েছিল, আওরঙ্গজেব এবং দারার মধ্যে যে ভাতৃযুদ্ধ হয়েছিল, সে ভাতৃযুদ্ধের মধ্যে তার যে দুই মেয়ে, শাহজাহানের যে দুই মেয়ে রওশনারা আর জাহানারা, তারা দুই ভাইয়ের পক্ষ নিয়েছিল। তাহলে এই জাহানারা কার পক্ষ নেয় আর রওশনারা কার পক্ষ নিয়েছিল? বলো, জাহানারা কার পক্ষ নিয়েছিল আর রওশনারা কার পক্ষ নিয়েছিল? জাহানারা কার পক্ষ নেয়? এই দারার পক্ষ নেয় জাহানারা, আর রওশনারা পক্ষ নিয়েছিল এই আওরঙ্গজেবের। পরবর্তীতে আওরঙ্গজেব তো নেতৃত্ব দিয়েছিল, তাহলে দারার নিয়েছিল। আচ্ছা, কার পৃষ্ঠপোষকতায় ফতোয়া ই আলমগিরি হয়েছিল? ফতোয়া ই আলমগিরি নতুন আইন ছিল, ফতোয়া ই আলমগিরি। তাহলে এই ফতোয়া ই আলমগিরি করেছিলেন কে? আওরঙ্গজেব। আলমগীর নগর, বিনা যুদ্ধে তিনি কুচবিহার জয় করেছিলেন, বিনা যুদ্ধে, যুদ্ধ ছাড়াই কুচবিহার দখল করেছিলেন। তাহলে এই যে আলমগীর নগর, এই আলমগীর নগর প্রতিষ্ঠা হয়, মানে আলমগীর নগর তিনি কি নাম করলেন? কুচবিহারের নামকরণ করেছিলেন তিনি আলমগীর নগর। ওকে, সর্বাধিক ধর্মভীরু মানুষ ছিলেন, খোদা ভীরু মানুষ ছিলেন, যার জন্য জিন্দাপীর বলা হতো কাকে? এই আওরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময়? আমরা বলছিলাম একটু আগে যে পারস্যের নাদির শাহ 1739 সালে তিনি ভারতবর্ষে আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন তিনি লুণ্ঠন করেছিলেন। তাহলে কার সময়ে? মাহমুদ শাহের সময়ে। মাহমুদ শাহ, মাহমুদ শাহের সময় তিনি ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। 175 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিল? যে মুঘল সম্রাট বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় সে কে? সম্রাট হুমায়ুন। কে? সম্রাট হুমায়ুন ব্যর্থ হয়েছে, সম্রাট হুমায়ুন। আচ্ছা, বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? তাহলে দিল্লিতে তো বাবর করছে, তাহলে বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? সম্রাট আকবর বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর দিল্লিতে করেছিলেন কে? সম্রাট বাবর করেছিলেন। হুমায়ুনের সাথে কিন্তু শেরশাহের যুদ্ধ হয়েছিল 1538 সালে, মনে আছে? 1538 সালে হুমায়ুন কিন্তু বাংলাকে জান্নাতাবাদ ঘোষণা করেছিল। বাংলার সৌন্দর্য দেখে হুমায়ুন বাংলায় জান্নাতাবাদ ঘোষণা করেছিল। ওকে, ঢাকা শহরের গোড়াপত্তন, ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? গোড়াপত্তন ওই যে দেখো, মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ছিলেন ইসলাম খান। জাহাঙ্গীরের সুবাদার কে ছিলেন? ইসলাম খান। সেই ইসলাম খান তার সময়টাতে গোড়াপত্তন হয়েছিল, ওই যে জাহাঙ্গীরনগর করেছে, তাহলে মুঘল আমলে।
সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? সম্রাট শাহজাহানের কোন ছেলেকে বাংলায় শাসন কার্য পরিচালনার জন্য বাংলার সুবাদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন বলতে পারবেন? বাংলার সুবাদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন কে? শাহ সুজাকে। এই শাহ সুজাই কিন্তু চকবাজারে কাটরা নির্মাণ করেছিলেন। বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা, আর ছোট কাটরা নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। এই শাহ সুজা বাংলার সুবাদার ছিলেন, তাকে বাংলায় নিয়োগ দেওয়া হয়েছিল। মীর জুমলার কামানটা, মীর জুমলা, ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। অনেকবার আসে এই কোশ্চেন। ঢাকা গেটের নির্মাতা কে? মীর জুমলা। কোন যুদ্ধে কামান ব্যবহার করেছিলেন? আসাম যুদ্ধে, বক্সারের যুদ্ধে, রাজমহলের যুদ্ধে? তাহলে আসাম যুদ্ধে, বক্সারের যুদ্ধে নাকি রাজমহলের যুদ্ধে? বলেন কোন যুদ্ধে? এই যে আসাম যুদ্ধে তিনি এই কামান ব্যবহার করেছিলেন। এই কামান কোথায় আছে? তার কামান কোথায় আছে জানেন? ওকে, দেখো, কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবা বা স্বর্গীয় প্রদেশ বা জান্নাতাবাদ, বাংলাকে জান্নাতাবাদ ঘোষণা করছেন? বাংলাকে জান্নাতাবাদ বাবর না, আকবর তাও না, হুমায়ুন না। এই যে দেখো, হুমায়ুন, জাহাঙ্গীর না, হুমায়ুন 1538 সালে বাংলায় আসছিল, বাংলাকে সেই করছে জান্নাতাবাদ ঘোষণা করেছে, বাংলাকে জান্নাতাবাদ। রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়? অ্যান্সার করে, রাজমহল যুদ্ধ, রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়? রাজমহলের যুদ্ধ 1576 সালে রাজমহলের যুদ্ধ হয়। 1576 সালে রাজমহলের যুদ্ধ হয়। কত সালে? 1576 সালে। 1576 সালে। ক্লিয়ার? বলেন। কি অবস্থা? 1 থেকে 80 পর্যন্ত ক্লিয়ার? 1 থেকে 80 পর্যন্ত ক্লিয়ার? বলে 1 থেকে 80 পর্যন্ত ক্লিয়ার? 1 to 80 ক্লিয়ার? 1 to 80 পর্যন্ত ক্লিয়ার? 1 to 80 পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ভাইয়া কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না, কতগুলো কমেন্ট করলাম। ইসরাত জাহান, তোমার কমেন্টের রিপ্লাই দিতে গেলে আমি আর পড়াইতে পারবো না, বোন, বুঝতে পারছো? 1 to 80 পর্যন্ত ক্লিয়ার। 180টা প্রশ্ন সলভ করাইলাম, আরো আছে 180-র মধ্যে। 180টা প্রশ্নের মধ্যে দেখো, প্রাচীন ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্য, রাজমহলের যুদ্ধ পর্যন্ত আসছি। সব টপিকই টাচ করা হয়ে গেছে, সব টপিকেরই কোশ্চেন। স্যার এই ক্লাসের পিডিএফটা কি দিবেন? অবশ্যই এই ক্লাসের পিডিএফ দিব, অনলি পেড ব্যাচের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য। যারা ভর্তি হতে চাও অলরেডি এই পেজে মেসেজ দাও, গুচ্ছ ব্যাচে ভর্তি যারা হইতে চাও। নট অনলি 200 কোশ্চেন, এই ইতিহাসের 400 কোশ্চেন দিব, 400 কোশ্চেন পেড ব্যাচে ইনশাআল্লাহ। এর বাইরে কোনো কোশ্চেন আসবেই না, বলে দিলাম, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সুবাহ ই বাংলা, এই সুবাহ ই বাংলা বলতে কি বোঝায় বলো? সুবাহ ই বাংলা, সুবাহ ই বাংলা বলতে কি? বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা। সুবাহ ই বাংলা কি? বাংলা, বিহার, উড়িষ্যা। সুবাহ ই বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা। ওকে, মুঘল আমলে সুবা বাংলার রাজধানী কোথায় ছিল বলতে পারবা ভাই? এটা তো পারবা। মুঘল আমলে সুবা বাংলার রাজধানী কোথায় ছিল? মুঘল আমলে সুবা বাংলার রাজধানী কোথায় ছিল? রাজমহল। কোথায় ছিল? রাজমহলে ছিল। সুবাই বাংলার রাজধানী ছিল রাজমহলে। ওকে, 184, 184 ভাইয়া কোন নাম্বারে বিকাশ করব? এই যে 01793635815, এটা বিকাশ নাম্বার। এই নাম্বারে বিকাশ করে অর্ণব স্যার ফেসবুক পেজে মেসেজ দিবা, ফেক অ্যাকাউন্টে দিও না আবার, ঠিক আছে? আসো, ঢাকা শহর প্রতিষ্ঠা করেন কে? ইসলাম খান, জাহাঙ্গীর সুবাদার ইসলাম খান। শায়েস্তা খানের আমলে টাকায় চাউল পাওয়া যেত, 8 মণ চাল পাওয়া যেত, টাকায় 8 মণ। টাকায় কয় মণ? 8 মণ চাল পাওয়া যেত। এবার 186 নম্বর কোশ্চেনে আসো। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? শশাঙ্ক, সিরাজউদ্দৌলা,
আব্বাস আলী, একটাও না। তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। কোন মুঘল সুবাদার বাংলার রাজধানী, সুবাদারের কথা বলেছে, বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করে? তাহলে ঢাকা হইতে মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর করেছিল কে? ঢাকা হইতে মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর করেছিল কে? মুর্শিদ কুলি খান। এই যে মুর্শিদাবাদে মুর্শিদ কুলি খান করেছিলেন, মুর্শিদ কুলি খান। মুসলমান শাসন আমলে এদেশে অত্যাচার ও লুণ্ঠন করেছে কারা? খোকা ঘুমালো, পাড়া ঝোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বনেছি। তাহলে এই যে বর্গি, যারা কি করতো? মারাঠারা, যারা প্রচুর পরিমাণ অত্যাচার করতো, লুণ্ঠন প্রিয় জাতি ছিল। ওকে, বর্গি শব্দটি কোন ভাষা থেকে এসছে? মহারাষ্ট্রীয়, হিন্দি, তামিল, তুর্কি। বর্গি কোন ভাষা থেকে এসেছে? বর্গি কোন ভাষা থেকে এসেছে? মহারাষ্ট্রীয় ভাষা হলো বর্গি, লুণ্ঠন প্রিয় জাতি। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিলেন? এগুলো তো সব পারবা তোমরা। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিল? জয়নুদ্দিন। জয়নুদ্দিন। 191 নম্বর কোশ্চেন, 191। বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয়? তাহলে বাংলার যে নবাবী শাসন, সে কোন সুবাদারের আমল থেকে নবাবী শাসনের সূচনা হয়? মুর্শিদ কুলি খানের মাধ্যমে। কার মাধ্যমে? মুর্শিদ কুলি খান। এক সময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল? মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি? মাকসুদাবাদ। কি নাম? মাকসুদাবাদ। মুর্শিদাবাদের প্রাক্তন নাম হচ্ছে মাকসুদাবাদ। ওকে, বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন কে? রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন কে? বাংলার রাজস্ব ব্যবস্থা করেছেন কে? মুর্শিদ কুলি খান। বাংলায় মুসলিম শাসনের আবওয়াব শব্দটা কোন ক্ষেত্রে জড়িত? এই আবওয়াব খাজনা বা রাজস্বের সাথে জড়িত। আবওয়াব খাজনার সাথে জড়িত। আবওয়াব খাজনার সাথে জড়িত। ওকে, 194 নম্বর কোশ্চেন, নবাব সফররাজ খানের বাংলায় শাসনকাল কোনটা? পারবা? একটু টাফ, পারবা কিনা জানি না, বাট একটু টাফ, বলো পারো কিনা। বাংলায় সফররাজ খানের শাসনামল 1727 থেকে 1739। সফররাজ খান 1727 থেকে 1739। ওকে, 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব কে ছিলেন? 56, কারণ ওই যে 56 দিকে গিয়ে বক্সারের যুদ্ধ হয়েছে। তাহলে 40 থেকে 56 পর্যন্ত, 40 থেকে 56 পর্যন্ত কে ছিলেন? আলীবর্দী খান। কে ছিলেন? আলীবর্দী খান। 56। লুণ্ঠন প্রিয় বর্গী বলা হতো কাদের? লুণ্ঠন প্রিয় বর্গী বলা হতো মারাঠি সৈন্য দলদেরকে। লুণ্ঠন প্রিয় বর্গী মারাঠা। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? মির্জা মুহাম্মদ। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? মির্জা মুহাম্মদ। মির্জা মুহাম্মদ। ওকে, 198। 198 আসো। কত সালে নবাব সিরাজউদ্দৌলার বাংলার সিংহাসনে বসেন? তিনি সিংহাসনে বসেন কবে? 1756 সালে তিনি বাংলার সিংহাসনে বসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি? অন্ধকূপ হত্যা কাহিনী কে করেছিলেন? হলওয়েল। কে করেছিলেন? হলওয়েলের কাহিনী অন্ধকূপ হত্যা। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? পলাশীর যুদ্ধ সংঘটিত হয়, বলো, হুগলি, গঙ্গা, দামোদর, ভাগীরথী। কোন নদীর তীরে? তোমরা এগুলো তো পারবা। 1756 সালের 23শে জুন, 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে, তাই না? তাহলে ভাগীরথী নদীর তীরে যুদ্ধ হয়, পলাশীর যুদ্ধ। তাহলে এই যে পলাশীর যুদ্ধ হলো, এই পলাশীর যুদ্ধের মাধ্যমে মারা গেলেন কে? শহীদ হলেন কে? নবাব সিরাজউদ্দৌলা। তাহলে সেই প্রাচীন জনপদ থেকে এই পর্যন্ত আসলাম, একদম নবাবী শাসন পর্যন্ত চলে আসলাম। সবাই আজকের ক্লাসে একটু রিয়াক্ট দাও। সবাই আজকের ক্লাসের পোস্টে একটু রিয়াক্ট দাও। পোস্টে রিয়াক্ট দাও। আজকের ক্লাসের পোস্টে রিয়াক্ট দাও। আজকের ক্লাসের পোস্টে রিয়াক্ট দাও সবাই। আজকের ক্লাসের পোস্টে সবাই একটু রিয়াক্ট দাও। সবাই একটু রিয়াক্ট দাও। আজকের ক্লাসের পোস্টে সবাই একটু রিয়াক্ট দাও।
শোনো, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। কিছু কথা না বললেই নয়, কিছু কথা বলতে হয়। আসলে কিছু কথা বলতে হয়। সেটা হচ্ছে, তোমার সামনে পরীক্ষা কি ভাই? তোমার সামনে পরীক্ষা হচ্ছে, তোমার সামনে পরীক্ষা কি ভাই? দেখো তোমার সামনে কি কি পরীক্ষা। যারা ফার্স্ট টাইম তারা জগন্নাথে দিতে পারবা, আর যারা সেকেন্ড টাইম তারা জগন্নাথে দিতে পারবা না। সিম্পল। এরপরে কুমিল্লা, অনেকে কুমিল্লার আবেদন করছো, অনেকে করো নাই। এরপরে হাজী দানেশ, দেখো তোমার এমন দিনও তুমি যেই হাজী দানেশকে বলছো কখনো পরীক্ষাই দিব না, ইস, দিবই না। তুমি যে কুমিল্লাকে বলছো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া পড়বোই না, অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, সে কুমিল্লাতে তোমার পরীক্ষা দেওয়া লাগছে, সে হাজী দানেশে তোমার পরীক্ষা দেওয়া লাগতেছে। আগে যে বলতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়ে, জগন্নাথ এত ছোট ভার্সিটি, সে জগন্নাথে তুমি চান্স পাচ্ছ না। তাহলে অ্যাডমিশন টেস্টটা তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় নয় রে সোনা। অ্যাডমিশন টেস্ট হচ্ছে প্রতিযোগিতা। তুমি যেই বিশ্ববিদ্যালয়কে তুচ্ছ তাচ্ছিল্য করো, সেই বিশ্ববিদ্যালয়ে তোমার পজিশন আসে না। হ্যাঁ, তাহলে অনেক তো পরের ঘটনা ওগুলা। ভাইয়া বিউপিতে পরীক্ষা দিব না, বিউপিতে প্রাইভেট ইংলিশ ভাষায় কোশ্চেন, সে বিউপির কোশ্চেনে মানুষ হাগুমুতু করে দেয়, অ্যান্সার করতে পারে না। জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব না ভাইয়া, জাহাঙ্গীরনগরে মেয়েদের জন্য খারাপ, জাহাঙ্গীরনগর ছোট, সিট নাই, কম। জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়ে তোমার চান্স হয় নাই, ফেল করছো। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যেই বিশ্ববিদ্যালয়কে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, সেই বিশ্ববিদ্যালয়ে তোমার এখনো চান্স হলো না। কেন হলো না? কারণ অনেক কিছু আছে। হয়তো অনেক পড়েছো, লাক ফেভার করে নাই, অথবা অনেক পড়ছো কিন্তু স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তে পারো নাই, অনেক পড়ছো কিন্তু যেটা পড়ার দরকার সেটাই পড়ো নাই। অনেক কিছু ঘটতে পারে। পরিশ্রম যে করো নাই তা না, তোমার পরিশ্রম তো আমি জানি, আমরা জানি যে তুমি রাত জেগে ক্লাস করেছো, আমাদের রাত জেগে বই পড়েছো, পরিশ্রম করেছো। আর অনেকে আছে পরিশ্রম করোনি, কিন্তু আমি তোমাকে এতটুকু বলি, শেষ 2টা মাস পরিশ্রম করো, শেষ 2টা মাস পরিশ্রম করো, শেষ 2টা মাস পরিশ্রম যদি করো, তাহলে ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা। এরপরে তোমার হচ্ছে জিএসটি। অনেকে মেরিটাইমে আবেদনই করো নাই। দেখো মেরিটাইমে অনেকে আবেদন করো নাই, অনেকে করছো, কিন্তু দেখো মেরিটাইমের পরীক্ষার দিন কতগুলো মানুষ পরীক্ষা দিতে যায়, তো দেখবা এটা। ঠিক আছে, আমি এই জন্য তোমাদেরকে বলি, গুচ্ছ জিএসটি হলো তোমার একদম একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার সময়। গুচ্ছ বেস্ট প্রিপারেশন একটা। এখন এগুলো যারা করছো, এগুলো এই 3টা, সেগুলো তো দিবাই। এরপরে গুচ্ছ, ভাই গুচ্ছের জন্য তুমি 2টা মাস, 2.5টা মাস তুমি সময় পাবা। রাত দিন একাকার করে গুচ্ছের জন্য তুমি পড়ো। তোমাকে যত ধরনের সহযোগিতা লাগে, ক্লাস, এক্সাম, নোটস, পিডিএফ, তারপরে যা লাগে রে ভাই, আমি তোরে সব দিব, আমি তোমাকে সব দিব ভাই। যা যত পরিশ্রম লাগে ভাই, 2 ঘন্টা ক্লাস করবো না, 4 ঘন্টা নেন ভাই, 4 ঘন্টা করবো না, 6 ঘন্টা নেন ভাই, 8 ঘন্টা পড়ান, ক্লাস করান, আমি রাজি, আমরা রাজি, আমরা রাজি। জাস্ট আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে, এইটুকু বলি তোমাকে, যে আসো, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তোমার জন্য। আমাদের গুচ্ছ ব্যাচের অফারে ভর্তি চলছে, অফার ক্লোজ হয়ে যাবে আজ রাত 11:59 অফার শেষ হয়ে যাবে। তো তোমরা আসো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব তোমাদের জন্য, আমরা চেষ্টা করব তোমাদের জন্য। 999 টাকা কোর্স ফি, 999 টাকা কোর্স ফিতে ভর্তি হইতে পারবা, ভর্তি হতে পারবা। এই ক্লাসগুলো, এই সবগুলো ক্লাসে কিন্তু আমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে। এগুলো ফ্রি ক্লাস, এগুলো ফ্রি ক্লাস। হ্যাঁ, জাস্ট ভর্তির জন্য অর্ণব স্যার পেজে মেসেজ দাও, অর্ণব স্যার সবচেয়ে সেফ জন, অর্ণব স্যার পেজে মেসেজ দাও, অর্ণব স্যার পেজে মেসেজ দাও, সেফ জন। ওকে স্যার, সিওইউর আগে ম্যারাথন দেন, অবশ্যই ম্যারাথন দিব। পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, পেইড ব্যাচে তো ম্যারাথন দিবই, ফ্রি ব্যাচে ম্যারাথন দেবে ইনশাআল্লাহ। আর ম্যারাথন কি লাগে, পিডিএফ নোট যা লাগে সব দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিব। শোনো, রাত 11টা বাজে কিন্তু বাংলার কেজিএফ স্যার, রাশেদ স্যার আসতেছেন। স্যার আজকে ঘুমাইলে হবে না। ওকে, বাংলার আবার এমনও হতে পারে
স্যার ক্লাস শেষ করছে এরপরে আমি আবার শুরু করতে পারি, এটাও হইতে পারে। ভাই চান্স পাওয়ার আগ পর্যন্ত just 5 ঘন্টা 6 ঘন্টা ঘর দিয়ে সারাদিন আমি তোমাকে বলতেছি, এই তুমি ছেলে মেয়েটা এখন ক্লাস করছো না, তুমি চান্স পাবা ইনশাআল্লাহ। তুমি জাস্ট কথা শোনো, আমাদের কথা শোনো, আমাদের সাথে চলো, ইনশাআল্লাহ তোমার একটা জায়গায় তোমার চান্স হবে ইনশাআল্লাহ। তো এই প্রত্যয় ব্যক্ত করছি, আজকে আর বেশি দূর আগাবো না ইনশাআল্লাহ। তোমাদের সাথে আবার দেখা হবে রাত 11টায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।